আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে খবরটা পুরাতন। ধারণা করা হচ্ছিল এই ঘটনাটা ঘটবে, এই খবরটা তৈরি হবে। এবার শুধু বাস্তবায়ন হলো, সংসদে বাস্তবায়ন হলো, সংসদে পাশ হলো অধ্যাদেশটা কি? যে অধ্যাদেশের বলে প্রফেসর ইউনূস সরকার মেটিকুলাস ডিজাইনে আওয়ামী লীগের ওপরে কার্যক্রম নিষেধাজ্ঞা দিয়েছিল। তার আগে ছাত্রলীগ নিষিদ্ধ করেছিল, আওয়ামী লীগের সমস্ত অঙ্গ সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করা আছে। সেই অধ্যাদেশটা সংসদে পাশ হয়ে গেল। সংসদে পাশ হয়ে গেল মানে 12 এপ্রিলের পরে অটোমেটিকলি আওয়ামী লীগের যে নিষেধাজ্ঞা ওই আইন বলে করা হয়েছিল সেটা বাতিল হয়ে যাওয়ার আর কোনো সম্ভাবনা নেই। আওয়ামী লীগের ওপরে নিষেধাজ্ঞা থাকছে। আওয়ামী লীগের ওপর যখন নিষেধাজ্ঞা থাকছে তখন বহুদলীয় গণতন্ত্রের জনক হিসেবে দাবিদার বিএনপি এখন কি দাবি করতে পারবে যে তারা রাজনীতিতে গণতন্ত্র বিশ্বাস করে কিংবা গণতন্ত্র বাস্তবায়ন করতে চায়? প্রফেসর ইউনূস যে পথে হেঁটেছেন সেই পথে হেঁটে বিএনপি কি রাজনীতিবিদদের জন্য রাজনীতি করা কিংবা রাজনৈতিক দলের জন্য রাজনীতি করার পথটা একটু বেশি কঠিন করে দিল? এবং যে কঠিন পথ তারা তৈরি করে দিল সেই পথে পরবর্তীতে কি আরও অনেককে পড়তে হতে পারে? আমাদের কপালে কি এরকমটাই ব্যাপার স্যাপার দেখার নজির তৈরি হবে বারবার, যে যখন যে পাওয়ারফুল হবে তখন সে তার বিরোধী মতকে দমন করার জন্য নানা ধরনের কালা কানুন তৈরি করবে, যেমনটা প্রফেসর ইউনূস করেছিলেন? হ্যাঁ, সেই আইনের কিছু সংশোধন করে তারা সংসদে পাশ করলো, কিন্তু সেটা কতটা ভালো হলো রাজনীতির জন্য এবং বাংলাদেশের গণতন্ত্রের জন্য? কি হলো সংসদে আজ? এর ফলে কি হতে পারে চলুন একটু জেনে দেখি। এবং ঠিক সেই মুহূর্তে হলো যখন কিনা বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী গতকালই দিল্লি গেছেন ভারতের সঙ্গে গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠক করতে। সেই আলোচনাই করবো এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম আওয়ামী লীগের নিষিদ্ধ প্রক্রিয়া আরও বেশি দীর্ঘায়িত হওয়ার কথা। তার আগে একটি মানবিক কথা বলতে চাই। ফুড ফর অল, সবার জন্য খাদ্য, এই স্লোগান নিয়ে একদল তরুণ অসহায় দুস্থ ক্ষুধার্ত মানুষের পাশে রান্না করা খাবার নিয়ে দাঁড়াচ্ছে। তাদের এই মানবিক উদ্যোগটাকে সমর্থন করতে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে চ্যানেলটা অন্তত সাবস্ক্রাইব করে তাদেরকে অনুপ্রাণিত করবেন সেই প্রত্যাশা রইল। চলে যাচ্ছি মূল আলোচনায়। বলছিলাম আওয়ামী লীগের ওপরে যে নিষেধাজ্ঞা রয়েছে, কার্যক্রম নিষেধাজ্ঞা, সেই নিষেধাজ্ঞাটা আর অটোমেটিকলি 12 তারিখের পরে উঠে যাচ্ছে না। যে সম্ভাবনার কথা সংসদ বসার আগে আমরা একাধিকবার আলোচনা করেছি যে বিএনপি বোধহয় প্রফেসর ইউনূসের দেখানো পথে হাঁটবে না, কিন্তু কদিন আগেই আমরা জানতে পেরেছিলাম যে সন্ত্রাস বিরোধী যে অধ্যাদেশ 2025 সালে জারি করা হয়েছে, রাষ্ট্রপতিকে দিয়ে এক ধরনের জোর করিয়ে 133টা অধ্যাদেশ প্রফেসর ইউনূস যেগুলো জারি করিয়েছেন তার অধিকাংশ অধ্যাদেশই সংসদে পাশ হবে। এবার আজকে সেটা পাশ হয়ে গেল। গণমাধ্যমের খবরে যেটা উঠে এসেছে, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে সন্ত্রাস বিরোধী আইন সংশোধন বিল 2026 জাতীয় সংসদে পাশ হয়েছে। অন্তর্বর্তী সরকারের আমলে এই সংক্রান্ত অধ্যাদেশ জারি করা হয়েছিল, যা বিল আকারে সংসদে পাশ হলো। অধ্যাদেশটা বিল আকারে উপস্থাপন করে সেটা পাশ করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বিলটি পাশের জন্য প্রস্তাব উত্থাপন করেন। এর আগে সকালে সংসদ শুরু হয় সকাল 11টায় যথারীতি। 2025 সালের 12 মে স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী ভাতৃপ্রতিম সব সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করেছিল। অন্তর্বর্তী সরকারের সময়ে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে যে অধ্যাদেশ জারি করা হয়েছিল সেটি সংশোধিত আকারে সংসদে পাশের জন্য সুপারিশ করে বর্তমান ত্রয়োদশ জাতীয় সংসদ কর্তৃক গঠিত বিশেষ কমিটি এটা সুপারিশ করে এবং সুপারিশ করার পরে সংসদে উত্থাপিত হলো। এটা দেখছে বিশ্লেষকদের কি মত? বিশ্লেষকরা বলছেন কমিটির সুপারিশ অনুযায়ী অধ্যাদেশটি সংসদে আইন আকারে পাশ হলে এরপর আওয়ামী লীগের যে কোনো কার্যক্রম শুধু নিষিদ্ধই থাকবে না, তাদের দলটির নেতা কর্মীদের বিচারের মুখোমুখি হতে হবে।
তার মানে এই অধ্যাদেশে প্রফেসর ইউনূস বিচারের ব্যাপারটা সংযোজন না করলেও বিএনপি সরকার আরও একটু এগ্রেসিভ হয়ে এই অধ্যাদেশের সঙ্গে বিচারের প্রক্রিয়াটা যোগ করেছে। অর্থাৎ অধ্যাদেশ যে একটু সংশোধন করা হয়েছে, সেই সংশোধনের জায়গাটা হচ্ছে এখন আওয়ামী লীগের নেতাকর্মীদের এই অধ্যাদেশের পরিপ্রেক্ষিতে বিচারও করা যাবে। তার মানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগকে দল হিসেবে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিভিন্ন অপরাধের জন্য বিচারের মুখোমুখি হতে হবে। এর আগে আমরা দেখেছি যে কার্যক্রম নিষিদ্ধ করার পরে আওয়ামী লীগকে মানে এমনকি এই বিএনপি সরকার আসার পরেও যেটা খুবই সমালোচিত হয়েছে, যেটা বিএনপি সরকারের করা উচিত হয়নি বলে অনেকে মনে করেছেন। অনেকে বলেছেন যে প্রফেসর ইউনূসের সেট করা মেটিকুলাস ডিজাইনের ওই পুলিশ প্রশাসন অতি উৎসাহী হয়ে 7ই মার্চ বঙ্গবন্ধুর ভাষণ প্রচার করার জন্য অনেককে যাদেরকে গ্রেপ্তার করেছে, সেই গ্রেপ্তারের নজিরটা খুব একটা ভালো উদাহরণ হয়নি। আমরা দেখেছি বাম নেত্রী ইমিকে সহ অনেককেই গ্রেপ্তার করা হয়েছে এবং ইমিকে এখন পর্যন্ত কারাগারে রাখা হয়েছে, অথচ মাত্র একদিন মানে জামাতের এক কর্মীকে গ্রেপ্তার করার পর, সম্ভবত ভোলা অঞ্চলের সেই কর্মীকে, মহিলা কর্মীকে গ্রেপ্তার করার পরে কিন্তু এই কর্মী জামাতের প্রচণ্ড প্রতিবাদের মুখে তিনি জামিন পেয়েছেন। অপরাধ কী ছিল? প্রধানমন্ত্রী, বর্তমান প্রধানমন্ত্রীকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অসম্ভব কটু কথা বলা, বাজে ব্যাপার উপস্থাপন করা। তার মানে রাজনীতিতে অনেকেই এখনো বলেন যে রাজনীতিতে এখনো এই যে ইমির গ্রেপ্তার এবং পরবর্তীতে জামাত কর্মীর এই দ্রুত মুক্তি পাওয়া একদিনের মধ্যে, এই ব্যাপারগুলো উদাহরণ টেনে অনেকে বলেন যে এখনো রাজনীতিতে জামাতের প্রভাব যথেষ্ট রয়েছে, সরকারেও জামাতের প্রভাব রয়েছে। আসলেই কি সত্যি? এবং সংসদে এই যে অধ্যাদেশটা পাশ করা হলো, এটা কি বিরোধী দলকে খুশি করার জন্য? বিরোধী দল অন্যান্য গুরুত্বপূর্ণ ইস্যু যেমন গণভোট, সাংবিধানিক পরিষদ গঠন, এই ব্যাপারগুলো নিয়ে যেন অনেক বেশি উত্তেজনা তৈরি করতে না পারে, এই কারণে তাদের মন জয় করার জন্যই কি এটা করা হলো? অনেকে যেটা বলছেন সেটা হচ্ছে যে সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখি হচ্ছে এই অধ্যাদেশ যেটা আইনে পরিণত হলো এখন, সেটা কার্যকর করার মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতিবিদদের জন্য এবং রাজনৈতিক দলগুলোর জন্য কার্যক্রম অনেক বেশি কঠিন হয়ে গেল। এই নজির ভবিষ্যতেও স্থাপিত হবে, পূর্বেও যেমন হয়েছে ভবিষ্যতেও হবে। এর আগে আওয়ামী লীগের সময় আমরা দেখেছি যে নির্বাহী আদেশে জামাতকে, শিবিরকে নিষিদ্ধ করার ব্যাপার আমরা দেখেছি, তাদের নিবন্ধন বাতিল করার ব্যাপার আমরা দেখেছি। এই ব্যাপারগুলো করে আওয়ামী লীগ যে খুব একটা লাভবান হয়নি, জামাত যে আরও বহুগুণ মানে শক্তিশালী হয়ে তারা ফিরে এসেছে, সেটা এখন তারা প্রধান বিরোধী দল হয়েই প্রমাণ করে দিয়েছে। সুতরাং আওয়ামী লীগের ওপরে নিষেধাজ্ঞাও আওয়ামী লীগকে অনেক বেশি শক্তিশালী করবে কিনা, সেটা বিএনপি জামাতের জন্য ক্ষতিকর হবে কিনা, সেই প্রশ্ন উঠেছে। আবার আরেকটা প্রশ্ন উঠেছে, সেটা হচ্ছে যে এই যে ধারা, এই যে নির্বাহী আদেশে কিংবা অধ্যাদেশ জারি করা, সন্ত্রাস বিরোধী অধ্যাদেশ পাশ করা, এই যে ধারা, এই ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে যখন যে ক্ষমতায় আসবে তখন তার বিরোধী মতকে দমন করার জন্য এই আইনটাই ইউজ করবে। এটার মাধ্যমে তার বিরোধী মতকে দমন করবে, নিষিদ্ধ করবে, এটা করবে, ওটা করবে, সবই করবে। তাহলে কি এই ধারা দেখতে দেখতেই আমরা আমাদের যে স্বল্প জীবন, মানে স্বল্পদৈর্ঘ্য যে জীবন, সেই জীবন আমাদের অতিক্রান্ত হয়ে যাবে? এভাবেই আমরা দেখতে থাকবো যে যখন যে ক্ষমতাবান তখন সে তার বিরোধী মতকে দমন করার জন্য এরকম অধ্যাদেশ কিংবা নির্বাহী আদেশ এগুলো ব্যবহার করবে। যদি ভবিষ্যতে নজিরটা এমন হয়, তাহলে সেটা বাংলাদেশের জন্য এবং গণতন্ত্রের জন্য শুভ কোনো লক্ষণ নয়। আবার যেটা বলছিলাম যে মুহূর্তে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ভারতে অবস্থান করছেন এবং ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা, সম্পর্ক তৈরি করা, এই ব্যাপারগুলো আসছে এবং সেখানে নিশ্চিত করেই আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়ার এজেন্ডাটা খুবই গুরুত্ব সহকারে উপস্থাপিত হবে বলে ভারতীয় বিভিন্ন সূত্র যখন দাবি করছে, ঠিক সেই সময়ই বাংলাদেশের সংসদে এই সন্ত্রাস বিরোধী অধ্যাদেশ পাশ করা, এটা একটা বার্তা।
অর্থাৎ ভারত থেকে ডক্টর খলিলকে এরকমও বলতে পারে তুমি যখন আলোচনা করতে আসছো তখন তোমার সংসদ এরকম একটা অধ্যাদেশ পাশ করছে, তার মানে রাজনীতি করা রাজনৈতিক দলের জন্য কঠিন হয়ে যাচ্ছে। এরপরের স্টেপ কি? তাহলে কি নির্বাহী আদেশে যেটা করা হয়েছে, প্রফেসর ইউনূস নির্বাহী আদেশে যেটা করেছেন, যে বিএনপি বারবার বলেছিল যে কোনো দলকে নির্বাহী আদেশে নিষিদ্ধ করার পক্ষে বিএনপি নয়, বিএনপি বহুদলীয় গণতন্ত্র বিশ্বাস করে, সেটা বাস্তবায়ন করতে কিংবা সেটা প্রমাণ করার জন্য প্রফেসর ইউনূসের নির্বাহী আদেশ কি এবার তাহলে সরকার নিজে থেকেই উইথড্র করে নেবে? নির্বাহী আদেশ আর থাকবে না, সেই পথে বিএনপি যাবে? বিএনপিকে এখন গেলে সেই পথেই যেতে হবে, আর কোনো পথ নেই। প্রফেসর ইউনূসের নির্বাহী আদেশ বাতিল করে দিতে হবে, এছাড়া আর কোনো পথ নেই। একটা পথই ছিল যে এই যে অধ্যাদেশ যেটা সংসদে পাশ হলো, সেই অধ্যাদেশ সংসদে পাশ না করা, তাহলে অটোমেটিকলি 12 তারিখের পর, এই মাসেরই 12 তারিখের পরে নির্বাহী আদেশে ওই অধ্যাদেশের ভিত্তিতে যে নির্বাহী আদেশ, সেই নির্বাহী আদেশ বাতিল হয়ে যেত, আওয়ামী লীগ আবার রাজনীতিতে ফিরতে পারত। কিন্তু এখানে একটা মজার ব্যাপার আছে, সেটা হচ্ছে যে বিএনপি ক্ষমতায় আসার পর থেকে আওয়ামী লীগের অতি চালাক কর্মীরা কিংবা নেতারা যে ভাবনা ভাবছিলেন যে বিএনপি আওয়ামী লীগের জন্য দুয়ার অবারিত করে দেবে, আওয়ামী লীগ নির্ভয়ে রাজনীতি করতে পারবে, আওয়ামী লীগ আবার রাজনীতিতে কামব্যাক করবে, এই যে স্বপ্ন তারা দেখছিলেন, এই স্বপ্নটা যে অতিরিক্ত স্বপ্ন, এই স্বপ্নটা যে দুঃস্বপ্ন, এই স্বপ্নটা যে তাদের বোকামির ফসল, এটা কি আজকে আওয়ামী লীগ টের পাচ্ছে? কিংবা আওয়ামী লীগের যারা নীতি নির্ধারক তাদের ভবিষ্যৎ কর্মপন্থা তৈরিতে যে বোকামি গত কিছুদিন ধরে দেখা যাচ্ছে কিংবা আমরা দেখছিলাম, নির্বাচনের ঠিক আগে থেকেই এরকম বোকামি দেখা যাচ্ছিল, নির্বাচনের পরবর্তীতে তাদের ফিরে আসার হুঙ্কার, এই যে চলে এসেছি, এই শোডাউন, এই অফিস খোলা, এই ওটা ওই ওটা, তারা ভেবেই নিয়েছিল যে প্রফেসর ইউনূসের মেয়াদ শেষ কিংবা পতন মানে তাদের উল্লাস, কিন্তু আদতে যে সেটা নয়। কারণ প্রফেসর ইউনূসের সরকারে যারা ছিলেন আওয়ামী লীগের আমলে, তারা কতটা আর ক্ষতিগ্রস্ত হয়েছেন, মূল ক্ষতিটা হয়েছিল তো বিএনপির। সুতরাং বিএনপি এত সহজে সেগুলো ভুলে গিয়ে আওয়ামী লীগের জন্য উদার হবে অনেক বেশি, সেই প্রত্যাশা যারা করেছিলেন তাদের সেই প্রত্যাশার পাত্রে গুড়ের মধ্যে বালি পড়ে গেল বোধহয়। দর্শক, আপনার কাছে কি মনে হয়, এভাবেই কি চলবে দেশটা? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।